রাফি, এটা পড়ো তো। 3 নম্বরটা। হুম। দুইটা নৌকা বলা আছে, দুইটা নৌকা ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আরেকটা ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার চওড়া একটি নদী পাড়ি দিতে চায়। হুম। একটি নৌকা ন্যূনতম পথে এবং অপরটি ন্যূনতম সময়ে নদীটি পাড়ি দিতে চায়। হুম। উভয় নৌকা একই সময় যাত্রা শুরু করলে অপর পারে পৌঁছানোর কি সময়ের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, তো এখানে হচ্ছে ন্যূনতম পথ এবং ন্যূনতম সময়, এই জিনিসটা বুঝতে হবে। মনে করো একটা নদী, ন্যূনতম পথ কোনটা হবে? এই বরাবর, এই বরাবর, এই বরাবর, সোজা সরল রেখা। সোজা একদম অপর বিন্দু। ঠিক আছে। এখানে স্রোতের বেগ দেওয়া নাই। প্রত্যেককে আমরা ধরে নিব এটা হচ্ছে একদম আহ, আমরা যদি রেড কালার ইউজ করি, এটা হচ্ছে আমাদের ন্যূনতম কি হবে, পথ, তাই না? আর ন্যূনতম সময় হবে, মনে করো আমি এ বরাবর যাত্রা শুরু করলাম, নৌকা আমাকে ঠেলে ঠেলে হচ্ছে এ বরাবর নিয়ে নিল আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের ন্যূনতম সময়। বুঝছো বুঝছো? আর এটা হবে ন্যূনতম দূরত্ব। আচ্ছা, ন্যূনতম পথে যেতে হলে আমার নৌকার বেগ এদিক বরাবর থাকতে হবে, যাতে করে স্রোতে হচ্ছে আমার সোজাভাবে নিয়ে যায় আর কি। আর ন্যূনতম সময় ক্ষেত্রে আমরা সোজাসুজি আমরা যাত্রা শুরু করব, আমাকে ঠেলে এই বরাবর নিয়ে নিবে আর কি। ক্লিয়ার এটুক চিত্র সম্পর্কে? রেসপন্স করো একটু। ওইটা তো ন্যূনতম সময় বলছে না। এই যে দেখো, যে অপরটি হচ্ছে ন্যূনতম সময়। সময়, তাহলে এটা তো দূরত্বের মধ্যে আসতেছে। সোজা চাইলাম বা ডাইরেক্ট বসাইলাম। হ্যাঁ, মানে ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব এটা, ও ন্যূনতম আচ্ছা, সময় অতিক্রান্ত দূরত্ব। ন্যূনতম সময় অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ। সময় তো জানি না। না, ধরো সময় আমরা বের করব। আচ্ছা, তাহলে দেখো এখন উম প্রথমে একটু চিন্তা করি যে দুইটি নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 5 কিলোমিটার বেগে যায় আর কি, আর একটা হচ্ছে 3 কিলোমিটার বেগে যায়। তো যেটা 5 কিলোমিটার বেগে যাচ্ছে সেটাই কি আমাদের ন্যূনতম পথে যাচ্ছে। তাহলে এটা চিন্তা করি, তাহলে এই বরাবর হচ্ছে তার কি হচ্ছে, এই বরাবর তার নৌকা আমরা যাত্রা শুরু করবো, যাতে করে আমরা সোজাসুজি যেতে পারি, তাই না? আর এখানে হচ্ছে স্রোত কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে 5, আর এইটুক ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। ঠিক আছে, এটা তো বুঝছো নাকি হুম। প্রথম চিত্রটা? লিওন কি বুঝতেছ? লিওন? আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে 2 নম্বর চিত্রটা কিরকম হবে, সে হচ্ছে আহ এ বরাবর যাত্রা শুরু করবে, কিন্তু এ বরাবর হচ্ছে সে পৌঁছাবে। তাহলে এটা হচ্ছে 3 কিলোমিটার হবে, আর এখানে হবে হচ্ছে তোমার, এটা হচ্ছে 500 মিটার, তাই না? তাহলে এখানকার আমাদের সময়টা চাইছে T1, মানে নতুন পথের যে সময়, এবং ন্যূনতম আহ, সময়ের যে সময়টা সেটা আমাদের চাইছে আর কি। মানে এটা এটা হবে আর কি। ঠিক আছে, বুঝছো? হুম। আচ্ছা, এখন আমরা এটা বের করি। আহ
এটা 3। আচ্ছা। উপরেরটা শুধু ওই যে ওইটুকু দূরত্ব চাইছে না, ন্যূনতম দূরত্ব। হুম হুম, চেয়েছে। তা কিভাবে বের করা যায়? আচ্ছা, এটা অতিভুজটা বের করা যায় মেবি। আচ্ছা, এটা এই যে এই বরাবর, এটা কি 3 না? দেখো তো, আমাদের লম্বটা আমাদের কি চাইছে? 3 3 না? এই দুটো যদি মার্জ করি, বলা যায়। এই দুইটা চিত্র যদি মার্জ করি, দেখো, এই দুটো চিত্র মার্জ করি, তাহলে চিত্র মনে হয় একটু হাবিজাবি হয়ে গেছে। আমি নতুন করে সুন্দর করে আঁকি। লিওন কে আসো? লিওন। হুম, আচ্ছা, বুঝতেছো যতটুকু করছি? ঠিক আছে। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না, বলো। তো 1 নাম্বার চিত্র এবং 2 নাম্বার চিত্র আমরা আঁকছিলাম। তো 1 নাম্বার চিত্র হচ্ছে সর্বনিম্ন যে দূরত্বতে যাবে আর কি। তো সর্বনিম্ন দূরত্বতে যেতে হলে আমাদের হচ্ছে এই বরাবর আমাদের লোভ দিতে হবে আর কি। কিন্তু নৌকার বেগটা কোন বরাবর হবে? নৌকার বেগটা হবে এই বরাবর। ঠিক আছে, যাতে করে এই স্রোত গুলা তাকে লব্ধি বরাবর সর্বনিম্ন দূরত্বে নেওয়া যায় আর কি। তো এই বরাবর হচ্ছে আমাদের কি আছে? নৌকার স্রোত আছে আর কি। এরপরে আমাদের 2 নাম্বার চিত্র মনে করো, এটা হচ্ছে নদী। স্রোত হচ্ছে এই দিক বরাবর। সে হচ্ছে যাত্রা শুরু করছে, এক লম্ব বরাবর হচ্ছে তোমার নৌকার বেগটা হবে, কিন্তু এই স্রোতটা তাকে ঠেলে এই বরাবর নিয়ে নেবে আর কি। ঠিক আছে, আর এই বরাবর স্রোতটা থাকবে আর কি। তাহলে এটা হচ্ছে দূরত্ব, সর্বনিম্ন যে দূরত্ব। আর এটা হচ্ছে সময়, সর্বনিম্ন যে সময় লাগবে ওইটার দূরত্ব আর কি। তো দেখো, তো এখানে কি বলছে দেখো, যদি এই যে দুইটি নৌকা প্রতি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত একটি নদীর পার হয় আর কি। তাহলে এই প্রথমটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে সে কি হয়, সর্বনিম্ন পথে সে পার হচ্ছে আর কি। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে নৌকার বেগটা হচ্ছে 5টা থাকবে এই বরাবর, যাতে করে এই লাল বরাবর দাগ বরাবর সে কি পার হতে পারে। আর 2 নাম্বার ক্ষেত্রে হচ্ছে 3 থাকবে হচ্ছে লম্ব বরাবর থাকবে, মানে এই বরাবর যাত্রা শুরু করবে, যাতে করে সে সর্বনিম্ন সময়ে নদীর পার হতে পারে, মানে লাল দাগ বরাবর পার হতে পারে। এখন দেখো, এই দুইটা যদি আমরা কম্বিনেশন করি, মানে এটা আর এটা যদি আমরা যোগ করে এক নতুন একটা চিত্র আঁকি, তাহলে দেখো লম্ব কি হইতেছে?
লম্ব হচ্ছে 3 হইতেছে, অতিভুজ হইতেছে 5। ঠিক আছে, তাহলে এটা কত হবে? ভাইয়া এখানে তিন কি নৌ- আহ, নদীর স্রোতের বেগ না? না না না, 3 স্রোতের বেগ না, 3 হচ্ছে তোমার নৌকার বেগ, আর কিন্তু হচ্ছে 2 কিলোমিটার বেগে প্রবাহিত ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার নদী দুটি স্রোতে পার হতে পারে। উম, 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 উম। তো এই যে প্রবাহিত তো ভাই পানির বেগ দেওয়া আছে তাহলে। আচ্ছা, আহ, এটা তোমার 3 ধরছে কি স্রোত ধরছে না? আরো দেখি তো একটু। তাহলে দুইটা নৌকারই হচ্ছে তোমার ব্যাক হচ্ছে 5 কিলোমিটার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দুইটা নৌকায় ব্যাক হচ্ছে 5 কিলোমিটার। ওকে, আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরা ওইভাবেই করি আর কি, তুমি যেটা বলছো ওইভাবে করেই ম্যাথ মিলতে পারে। ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত 500 মিটার চৌড়া নদী দিয়ে পার হয়। হ্যাঁ হ্যাঁ, 3 হচ্ছে এখানে তো, তাহলে স্রোতই হচ্ছে। তাহলে স্রোতে আমাদের দেওয়া আছে, তাহলে আর সুবিধা হয়ে গেল আমাদের, স্রোত 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 যদি কল্পনা করি, তাহলে কত হইতেছে এখানে? এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে 4 আসতেছে। তাহলে এটা হচ্ছে তোমার 4 কিলোমিটার/আওয়ার, এইভাবে যাচ্ছে আর কি, বুঝছো? তো আমাদের এই টাইমটা আমাদের চাইছে, এখান থেকে কতটুকু টাইম লাগে। তার টি ইকুয়াল আমরা কি বলতে পারি? ডি বাই ভি। তো ডি এর মান হচ্ছে আমাদের কত? 500 মিটার। আচ্ছা, মিটারকে আমরা একটা কাজ করি, কিলোমিটার নেওয়া জায়গা, তাহলে 0.5 কিলোমিটার হবে, 0.5 কিলোমিটার। আর এটা হচ্ছে তোমার 4 কিলোমিটার/আওয়ার। তো এখান থেকে আমাদের কি বের হবে? আওয়ার বের হবে আর কি, মানে টাইম বের হবে। তো এটা করলে 1/8 আসতেছে, 1/8 আবার। এটা হচ্ছে তোমার কি সর্বনিম্ন যে সময় দূরত্ব, এই দূরত্ব যতটা সময় লাগছে আমার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এটা দেখি, এটা দেখি আর কি। তো 3 কিলোমিটার হবে এদিক বরাবর। ঠিক আছে, এ বরাবর হচ্ছে 3 কিলোমিটার হবে, 5 কিলোমিটার হবে এ বরাবর, নাকি? হ্যাঁ, নৌকা যেহেতু 5 কিলোমিটার এদিক যাচ্ছে, স্রোত এদিক যাচ্ছে 3 কিলোমিটার, তাহলে এটা কি কত হবে? 5 স্কোয়ার 3 স্কোয়ার, এরকম হবে না? এরকম হবে কেন বলো? তাহলে কত আসে এটা? রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত আসে? ভাই 5.83 আসে। 5.83 কিলোমিটার/আওয়ার। তাহলে এখানকার ডিস্টেন্স তো আমরা জানি না, এখানকার ডিস্টেন্সটা বের করতে হবে। উম এই অ্যাঙ্গেলটা কত আসে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা যদি লম্ব ধরি, এটা হচ্ছে তাহলে ভূমি ধরি, তাহলে আমরা টেন ইনভার্স কত আসে? লম্ব বাই ভূমি, এর মান কত আসে? ভাই এটা আছে 30.96। 30.96 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইটুক এইটুক দেওয়া আছে 500 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 500 মিটার, আর এটা হচ্ছে 30.96 হয়ে গেছে। তাহলে আমাদের অতিভুজটা লাগবে, এই ডিস্টেন্স লাগবে, কারণ এই বরাবর আমাদের কি ব্যাক আমরা পাইছি, এই ডিস্টেন্সটা লাগবে। ঠিক আছে, আচ্ছা 500 মিটার না দিয়ে আমরা হচ্ছে 0.5 কিলোমিটার তৈরি আর কি, 0.5 কিলোমিটার। তাহলে এইটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, মানে কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে তোমার 0.5, অতিভুজ হচ্ছে আমরা জানি না,
অতিবেশন ধরলাম আমরা এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? 0.5 কস আলফার মান হচ্ছে 30.96। তাহলে এক্স এর মান কত আসতেছে? এক্স এর মান কত আসতেছে? ওয়েট কি? 0.583 আসলে। আসতেছে 0.583। এটা হচ্ছে কিলোমিটার আসতেছে। তাই এ বরাবর আমরা দূরত্বটা পাইছি, এ বরাবর আমরা কি ব্যাকটাও পাইছি। তাহলে এ বরাবর এখন আমরা টাইম পাবো না। তাহলে এটা টি টু ধরি, টি টু ইকুয়াল টু ডি টু বাই ভি টু আর কি। ডি টুর মান হচ্ছে 0.583, ভি টুর মান হচ্ছে আমাদের কত? 5.83। তো এটা করলে মেবি 0.583, আচ্ছা 1/10 মনে হয় আসে, 5.83, হ্যাঁ 1/10 আসতেছে, 1/10 আওয়ার। তো আমাদের এই দুইটার মধ্যে কি বের করতে হবে? পার্থক্যটা বের করতে হবে, তাই না? তো এই পার্থক্যটা বের করলে বলো তো এটা আমি কি করব? হয় টি1 থেকে টি টু বিয়োগ করবো, না টি টু থেকে টি ওয়ান বিয়োগ করবো। এখন বলো তো আসলে কোনটা বড়, টি1 বড় না টি টু বড়? টি এখানে ওয়ান বড়। কেন? টি ওয়ান তো 1/8 আর এটা তো 1/10 এই জন্য। ও আচ্ছা, এটা দেখে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটা থেকে বুঝতে পারবা, অথবা এটাতেও বুঝতে, কোশ্চেন দেখে বুঝতে পারবা। এটা 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 তো হচ্ছে সাত সর্বনিম্ন দশমিক পাঁচ সময়। মিনিট আর এটা তো মাত্র 6 মিনিট আর কি। এটা তো বুঝতে পারবা, কিন্তু কোশ্চেনে কিন্তু দেওয়া আছে এটাই হচ্ছে তোমার সর্বনিম্ন সময়, বলে দিয়ে আছে এটা সর্বনিম্ন সময় এরকম হবে। আর এটা সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে? তার সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন সময় হবে এরকম কোনো ম্যান্ডেটরি নাই, কিন্তু সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে সর্বনিম্ন সময় অবশ্যই হবে। ঠিক আছে, বলেই দিছে আর কি। টি টু অবশ্যই কি হবে? ছোট হবে টি1 থেকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে 1/8 -1/10, তাহলে কত আসে? 1/8 -1/10, 1/14 আসে, 1/14 আওয়ার। তো এটাকে যদি আমরা মিনিটে নেই, তাহলে 60 দ্বারা গুণ করে দিব, তাহলে আসবে হচ্ছে 1.5 মিনিট। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে? এরকম ইয়েতে পরীক্ষা কিন্তু আসে। এই ম্যাথটা একটু আবার দেখো, কোথাও কোনো প্রবলেম হলে আমার বলো। এডমিশন থেকে শুরু করে সব জায়গায় এই টাইপের ম্যাথ গুলো আসে। রাফি, আসো? হুম। ম্যাথটা দেখে জানাও আমাকে। দেখছি, আমার কোনো সমস্যা নাই। রিয়ন, আমি আরেকবার রিভিউ দিচ্ছি, ঠিক আছে? তো আলফার আকারে ধরছি, এক্স কারে ধরছি, ওটা একটু বুঝা দিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটাই রিভিউ দিচ্ছি তাহলে। দেখো এখানে আমাদের হচ্ছে বলছে সর্বনিম্ন সময় অতিক্রান্ত দূরত্ব।
তো সর্বনিম্ন সময় অতিবাহিত করার জন্য নৌকাকে একদম লম্ব বরাবর আমরা দিয়ে দিব, ঠিক আছে? লম্ব বরাবর দিলে ঘটনা কি ঘটবে, এখান দিয়ে যে স্রোতগুলো আসবে, স্রোতগুলো হচ্ছে ঠেলে এই লাল দাগ বরাবর নিয়ে যাবে, ঠিক আছে? তো লাল দাগ বরাবর যেহেতু আমাদের পার হচ্ছে, তাহলে লাল দাগ বরাবর আমাদের কি লাগবে, আহ ভেলোসিটি লাগবে, লাল দাগ বরাবর আমাদের কি লাগবে, ডিস্টেন্স লাগবে, ঠিক আছে? কিন্তু লাল দাগ বরাবর আমার কিছুই দেওয়া নাই। আমরা হচ্ছে এই যে নদীর প্রস্থ কিন্তু একদম লম্ব বরাবর 500 মিটার দেওয়া আছে। তো এই 500 মিটার থেকে আমাদের হচ্ছে উপাংশের মাধ্যমে আমাদের হচ্ছে লাল দাগ বরাবর কি বের করতে হবে, আহ ডিস্টেন্স বের করতে হবে আর কি। তো ডিস্টেন্স বের করার জন্য আমাদের অ্যাঙ্গেলটা দরকার। তো আমরা তো জানি যে এটা স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার, আর হচ্ছে তোমার নৌকার বেগ হচ্ছে আমাদের কত, 5 কিলোমিটার। তো এটা দিয়ে আমরা হচ্ছে যেহেতু এটাও ভেলোসিটি, এটাও ভেলোসিটি, এই দুইটা ভেলোসিটির জন্য আমাদের হচ্ছে অ্যাঙ্গেলটা বের করতে পারবো আর কি। বুঝছো? যেহেতু লম্ব বাই ভূমি টেনের সূত্র আস্তে আস্তে এখান দিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করলাম। তারপরে আমরা হচ্ছে এখন কি বের করব, ডিস্টেন্স বের করব। ডিস্টেন্সটা কিভাবে বের করব? আমরা জানি কজ আলফা ইকুয়াল টু কি, মানে কজ ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 0.5, মানে এটা হচ্ছে তোমার কি, মিটারে। আর এখানকার অতিভুজ হচ্ছে আমাদের এক্স কল্পনা করছি আমরা, ঠিক আছে? এটাকে এক্স কল্পনা করে নিয়েছি। তো এক্স থেকেই হচ্ছে আমাদের পরে এই যে এক্সটা এই পাশে নিলাম, কজ আলফাটা নিচে আনলাম, আনার পরে যে কজ আলফার আলফার মানটা এই যে এখান থেকে বসাই দিয়েছি আর কি, উপরের এই মান থেকে এটা বসাই দিয়েছি আর কি। বুঝছো? তো এখান থেকে আমরা এক্স এর মানটা পাচ্ছি। আর এখানে ভেলোসিটি হচ্ছে তোমার পাইছি হচ্ছে তোমার ওই যে পিথাগোরাস সূত্র দিয়া, যে এটাও হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার সরি, এটা লম্ব, এটা ভূমি। তাহলে পিথাগোরাস সূত্র অতিভুজ হচ্ছে √5² প্লাস c², এখান থেকে এটা পাইলাম আর কি। জি। বুঝছো? তো আমাদের এই যে ডিস্টেন্স এখানে পাইলাম, ভেলোসিটি এখানে পাইলাম, তারপর ডিস্টেন্স বা ভেলোসিটি আমাদের, তাহলে আমরা টাইম পেয়ে গেলাম আর কি। এবার বুঝছো? লিওন, লিওন কি বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো লিওন। আমরা পরের ম্যাচে দেখি একটু। এই প্রশ্নটা একটু পড়তে থাকো, 2 মিনিট টাইম দিলাম। এখানে বলছে হচ্ছে দুটি রেলপথ পরস্পর সম্মুখীনে অবস্থিত, ঠিক আছে? তাহলে রেলপথ দুটো আমরা আগে আগে মনে করো এটা হচ্ছে রেলপথ একটা, আর একটা রেলপথ এরকম, এই লাগছে।
রেলপথের, ঠিক আছে, দুইটা সম্মুখীন অবস্থান করতেছে, রেল লাইন। তো একটি রেলপথ 30 কিলোমিটার বেগে যাচ্ছে, একটি রেলপথ 30 কিলোমিটার বেগে চলমান একটি ঘড়ির 10টা অতিক্রম করে আর কি। এবং ওই মুহূর্তে অপর রেলপথ 40 কিলোমিটার বেগে অন্য একটি, কি লেখছে, পরি না গড়ি লেখছে, গাড়ি, বুঝতেছি না তো। চলমান একটি গাড়ি সকাল 10টায় অতিক্রম করে, আচ্ছা একটি রেলপথে, আচ্ছা সরি গাড়ি হবে। দুটি রেলপথে হচ্ছে, প্রথমটাতে হচ্ছে 30 কিলোমিটার বেগে একটা গাড়ি সকাল 10টায় অতিক্রম করে, কি অতিক্রম করে, এবং ওই মুহূর্তে কোনো একটি স্থান হতে 40 কিলোমিটার বেগে অন্য একটি গাড়ি যাত্রা শুরু করে 3টায় জাংশনে পৌঁছায়। ও আচ্ছা, তাহলে তাদের মধ্যবর্তী আহ, দূরত্ব কতটুকু? আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, মনে করো এখানে প্রথম রেলগাড়িটা, ঠিক আছে, প্রথম রেলগাড়িটা যেতে 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 এটাকে বলা হয় জাংশন, সংযোগ স্থলকে বলা হয় জাংশন। এই জাংশনটাকে সকাল 10টায় অতিক্রম করে আর কি, ঠিক আছে। সকাল 10টায় হচ্ছে প্রথম গাড়িটা এই রেলপথ দিয়ে আসে, এসে অতিক্রম করে। ঠিক ওই সময় আরেকটা গাড়ি মনে করো এই দিক দিয়ে আসতেছে, 2 নম্বর গাড়িটা এদিক দিয়ে আসতেছে, আস্তে আস্তে তার হচ্ছে মানে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত লাগছে আর কি এই দূরত্ব আসতে, বুঝছো? এই দূরত্ব আসতে টাইম লাগছে সকাল 10টা থেকে বিকাল 3টা, মানে 5 ঘন্টা আর কি, 5 আওয়ার, বুঝছো? এবার আবার আসে মানে জাংশন থেকে করতে লাগতেছে। তো ততক্ষণে তো এই প্রথম গাড়িতে বসে থাকবো না, বিকাল 3টা পর্যন্ত সে কি করবে, মানে সকাল 10টার পরে তো সে এদিক দিয়ে যাত্রা শুরু করবে না, 10টা 11টা 12টা এদিক দিয়ে যেতে থাকবে আর কি। আর তার টাইম লাগবে হচ্ছে তোমার বিকাল 3টাতে জাংশন কি করবে, ক্রস করবে। আচ্ছা, তাহলে বলছে তাদের মধ্যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব কতটুকু হবে আর কি, এবং ওই ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয় করো আর কি। অর্থাৎ সে হচ্ছে এই বরাবর আসতেছে আর সে হচ্ছে এই বরাবর যাচ্ছে, তো তাদের মধ্যে যে সর্বনিম্ন যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে আর কি। মনে করো এ বরাবর এই পর্যন্ত আসলো, এখান থেকে সে এই বরাবর এই পর্যন্ত গেল, তাহলে এই যে এখানকার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা সর্বনিম্ন দূরত্ব কতটুকু হবে আর কি, অতটুকু আমার বের করতে হবে। কোশ্চেনটাকে বুঝছো চিত্র এর মাধ্যমে? একটু রেসপন্স করো দুজনে, কথায়, লাইক ট্যাগ দিয়া না। বুঝি নাই তো। বুঝো নাই? আবার বলবো? হুম হুম, আচ্ছা, বলতেছি বুঝাই কেন। দেন, বলার দরকার নাই। তো প্রথম গাড়িটা হচ্ছে মনে করো এই বরাবর যাচ্ছে, এই লাইন বরাবর যাচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় গাড়িটা হচ্ছে এই বরাবর যাচ্ছে আর কি, মানে গাড়ি বলতে এই যে রেল আর কি, রেলগাড়ি। তো এটাকে বলা হয় জাংশন, মানে যেখানে সংযোগ হচ্ছে। হ্যাঁ বলতেছি, তো এটাকে বলা হয় জাংশন। তো এই জাংশন অতিক্রম করতেছে সকাল 10টায় প্রথম গাড়িটা, ঠিক আছে। ঠিক ওই সময় তোমার আরেকটা গাড়ি মনে করো এই দূরত্বে আছে, উপরে একটা দূরত্বে আছে আরেকটা গাড়ি, সে হচ্ছে ওখান থেকে জাংশনটা অতিক্রম করতে বিকাল 3টা বাজবে আর কি তার। তাহলে এই এই প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়ির যে পার্থক্য, এটা 5 ঘন্টা পার্থক্য, মানে এই বরাবর সে তার 5 ঘন্টা লাগবে আসতে, ঠিক আছে। কারণ তার হচ্ছে বিকেল 3টা লাগে আর এটা হচ্ছে সকাল 10টা। তো সকাল 10, তারপর 11, তারপর 12, 1, 2, 3, তাহলে দেখো কত ঘন্টা হইলো, 1 2 3 4 5, এই 10 তো বাদ দিব আমরা, তাহলে 5 ঘন্টা হচ্ছে তার পার্থক্য, ঠিক আছে। তাহলে তো বলছে এই গাড়ি তো এই দিক দিয়ে বরাবর আসবে আর এই গাড়ি তো এই বরাবর যাবে আর কি, মানে 10টার পরে তো 11টার দিকে এখানে আসবে, 12টার দিকে এখানে আসবে, 13টার দিকে এখানে আসবে, আসতে যেতে থাকবে। আবার সেই হচ্ছে 10টার পরে 11টা এখানে আসবে, 12টা এখানে আসবে। তো কোন একটা সময় আর কি তারা হচ্ছে এই প্রথম রেলগাড়ি এবং দ্বিতীয় রেলগাড়ি হচ্ছে সর্বনিম্ন দূরত্ব হবে আর কি, এই সর্বনিম্ন দূরত্ব আমাদের বের করতে হবে, বুঝছো এবার? কিছুটাকে ক্লিয়ার হয়েছে?
ম্যাথটা শুরু করেন দেখি। এখনো ঝামেলা হয়েছে না? আচ্ছা, সমস্যা নাই। তো আমি চিত্রটা একটু সুন্দর করে আঁকি। তো আবার এক টান দিয়ে আঁকি আর কি। তো মনে করো এখান থেকে সকাল 10টার দিক থেকে সে হচ্ছে প্রথম গাড়িটা যাত্রা শুরু করছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আহ এখান থেকে হচ্ছে তোমার আহ দ্বিতীয় গাড়িটা আছে, সে হচ্ছে বিকাল 3টাতে এখানে পৌঁছাবে আর কি। বুঝতে পারছো? তাহলে আমরা ধরি টি সময় পর তাদের দূরত্ব সর্বনিম্ন হবে, ঠিক আছে? এটা ধরে নিই আর কি। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু প্রথম রেলগাড়ির বেগ দেওয়া আছে 30 কিলোমিটার, ঠিক আছে না? তাহলে টি সময় পর হচ্ছে তাদের দূরত্ব সর্বনিম্ন হবে, এই দূরত্বটা আমরা ধরলাম এই বরাবর, এটা দূরত্ব। এটা হচ্ছে প্রথম গাড়ি এখানে আছে, এটা দ্বিতীয় গাড়ি এখানে আছে, মানে এখান থেকে এখানে আসছে আর কি, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে এইটুক এইটুক যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হবে? এস ইকুয়াল টু ভিটি, তাই না? তো প্রথম গাড়ির ভি হচ্ছে তোমার 30, আর টি তো আমরা জানি না, টি ধরে নিচ্ছি টি। তাহলে এইটুক ডিস্টেন্স কি 30 টি হবে না? এটা কি ক্লিয়ার হয়েছে? হুম। আচ্ছা, তো এখান থেকে এই যে এই এখান থেকে এটার ডিস্টেন্স কত বলো তো? দ্বিতীয় গাড়ি কিন্তু আমাদের বলে দিচ্ছে যে ব্যাক হচ্ছে 40। তোমার 40 কিলোমিটার, তাই না? হুম। 1 মিনিট তো দাও। তো এটা হচ্ছে ব্যাক হচ্ছে 40 কিলোমিটার, এটা দ্বিতীয় গাড়ির ব্যাক ভি 2। আর এখান থেকে তো তোমার সকাল 10টার দিকে এখানে ছিল, ঠিক আছে? মনে করো 10 AM ছিল এখানে, তো এখানে জাংশনে আসছে 3 PM। তাহলে এখানে তোমার টাইমটা কত হচ্ছে? টাইম হচ্ছে 5 আওয়ার হচ্ছে না? মানে T2 হুম। 5 আওয়ার। হুম। তাহলে এস মানে এইটুক ডিস্টেন্স কি হবে? এস ইকুয়াল টু 200। V2 T2, মানে হচ্ছে 40 × 5, 200 কিলোমিটার। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত হচ্ছে? 200 কিলোমিটার, তাই না? হুম। আচ্ছা, এই পুরোটা হচ্ছে 200 কিলোমিটার। তাহলে এখান থেকে এটুকুর ডিস্টেন্স কত হবে বলো তো? কোনটুকু? এটা কি দুজনে বলো। অর্ধেক? অর্ধেক না তো। আমরা ওটা অন্য বিন্দুটা কত? আমরা বলছিলাম হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আসতে তার টি সময় লাগবে, টি সময়ে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব হবে আর কি, হুম। বুঝছো? তাহলে তো এখান থেকে 200 এইটুক 200 ডিস্টেন্স মাইনাস কি হবে হবে? 40টি না? এই 200 টি হবে কেন? এটা 40টি হবে না, 200 দেখো থেকে তো। টি বাদ।
আরে না, ও, এখানে গাড়িটা বলা এখানে যায় ছিল, বলা যায় এখানে গাড়িটা এখানে ছিল, এখন এখানে টি সময় পরে এখানে আসছে, তাহলে 40টি বলা যায় না? বলা যায়। হ্যাঁ, বলা যায়। আর এখানে গাড়িটা এখানে ছিল, টি সময় পরে এখানে আসছে, তো এই যে 30টি, বুঝছো? তাহলে এখান থেকে ডিস্টেন্স কত হবে? এটা হবে 200 - 40টি, মানে পুরোটা থেকে এটা অংশ বাদ দিছি, বুঝছো? এটা ক্লিয়ার হয়েছে কিনা দুইজনে বলো। আচ্ছা, বুঝলাম। লিওন, ক্লিয়ার হয়েছে? ওকে, তো আমরা হচ্ছে তাহলে এই, এখন আমি একটু সবুজ আঁকি। এই ত্রিভুজের ক্ষেত্রে যদি কল্পনা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে যদি ভূমি কল্পনা করি, এটা যদি লম্ব কল্পনা করি, তাহলে অতিভুজটা আমরা কি পাচ্ছি? √, মনে করো অতিভুজটা আমরা এক্স কল্পনা করি, ঠিক আছে? তাহলে কি x² কি আসতেছে? 200 - 40টি হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 30 স্কোয়ার, দেখা যায় না? এটা তো বোঝা গেছে নাকি? হুম। আচ্ছা, এটা এখন আমরা এখানে এক্স এর মান এবং টি এর মান এখানে দুইটা আমাদের লাগবে, সর্বনিম্ন দূরত্বটাও লাগবে এবং যে সময়টা টি এর মান এটাও আমাদের লাগবে। এটা আমরা এখন দুইভাবে সলভ করতে পারি। আহ, তো প্রথম হচ্ছে তোমাদের বই সিস্টেমটা দেখাই। তো তো এখানে দেখো কি করা যায়, এখানে কিন্তু 40 কমন নেওয়া যায়, তাই না? এখানে কিন্তু 40 কমন নেওয়া যাচ্ছে, মানে 40 × চারপাশে করি -40টি হোল স্কোয়ার প্লাস 30টি হোল স্কোয়ার। তাহলে এখানে 40 আমরা কমন নেই, 5 - টি স্কোয়ার প্লাস 30 স্কোয়ার টি স্কোয়ার। তাহলে 40 স্কোয়ার বাইরে এসে বললো 5 - টি স্কোয়ার প্লাস 30 স্কোয়ার টি স্কোয়ার, এটা আসলো আর কি। আচ্ছা, তো আবার এখানে 10 স্কোয়ার আমরা কমন নিতে পারি, তাহলে কি আসবে? 10 স্কোয়ার কমন নিতে ঝামেলা হয়ে যাচ্ছে। 4, হ্যাঁ 10 স্কোয়ার না, 10 স্কোয়ার নিতে পারি আমরা, তাহলে আমাদের 4 স্কোয়ার 5 - টি হোল স্কোয়ার 3 স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে? উম এরপর আর কি করা যায়, আচ্ছা গুণ করে দেই। 4 × 4 = 16, 25 -10টি প্লাস টি স্কোয়ার 9টি স্কোয়ার। বেশি কমপ্লেক্স হয়ে গেল, এটাকে সহজ কেমনে করা যায় বলো তো? সহজ করার কোনো বুদ্ধি নাই, এভাবে করতে হবে। 16 25 গুণ করলে কত আসে? 400 আসে, 400। আর 160টি প্লাস 16টি স্কোয়ার আর 9টি স্কোয়ার মানে 25টি স্কোয়ার, এটা আসতেছে। তো এখানে আবার 25 দ্বারা কমন যায়, তাহলে 16 আসতেছে 10। আচ্ছা, 25 দ্বারা কি
25 কমন নেওয়া যাবে না। এখানে 5 দ্বারা কমন নেই, তাহলে আসতেছে 24। 5 দ্বারা কমন নিলে আসতেছে হচ্ছে 400/5, 18টি। 18 আসবে। 32 আসে। 32 স্লো 5 হবে 5t স্কোয়ার। 30 স্কোয়ার হবে। তাহলে এখানে 10 মানে 100, 500 হচ্ছে। আচ্ছা, ঝামেলা হয়ে গেল আবার রুল নিয়ে। গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগাই দিচ্ছেন। আমরা একটা কাজ করি, এভাবে না করে 10t স্কোয়ার, এটাকে আমরা 5t স্কোয়ার লিখে দিই। 5t হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5t ইন্টু 5 × 10 16 প্লাস 16 স্কোয়ার। ঠিক আছে, এই কাজটা করি তাহলে মনে হয় মিলবে। 16 স্কোয়ারে কত আসে? ঠিক আছে, 160 আসতেছে। 16 স্কোয়ার 400, তাহলে 144 প্লাস করতে হবে। 256 না কত? হ্যাঁ, এটা দুইটা যোগ করলে 400 আসে আর কি, বুঝছো? তাহলে এটা 100 লিখি। এটা 5t - 16 হোল স্কোয়ার প্লাস 144, এটা হচ্ছে আমাদের x স্কোয়ার। বুঝছো? এই ইকুয়েশনে বানাইছি আর কি। এটা বানানোর জন্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই ডি এর মান মানে এক্স এর মান কখন সর্বনিম্ন হবে বলো তো? যখন এই অংশটা কি সর্বনিম্ন হবে না, মানে এই অংশটা কিছু আমরা জিরো করতে পারি, তাইলেই তো আমাদের এক্স এর মানটা সর্বনিম্ন হবে, তাই না? হ্যালো? সর্বনিম্ন কই? 14,000 যাচ্ছে। 14,000 মানে √14 করতে হয়। √14, √14 তো দশমিক মান আসে। থ্রি √14 পয়েন্ট হাজার সেভেন ফোর 40 কত আছে? আচ্ছা, √14,000 সরি 14,400, √14,400 কত আছে? 120 আসে। তো এটাকে জিরো বানাইলে 120, 120 এটা কি এক্স এর মান কি ধরছিলাম? কিলোমিটার। 120 কিলোমিটার। এখানে তো 200 মিটার, 200 কিলোমিটার ছিল না? এখানে তো 200 কিলোমিটার ছিল। হ্যাঁ, আর এখানেও অনেকটা কিছু কিলোমিটার যাবে, তাহলে এক্স এর মান হচ্ছে 120 কিলোমিটার, হতে তার সর্বনিম্ন মানটা আসবে আর কি। বুঝছো? তো এটা এই পর্যন্ত সাজাবো কেমনে যে এখানে এক্স এর মান সর্বনিম্ন হবে যদি এবং কেবল যদি এই 5t - হ্যাঁ, 16 হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ 5t - 16 যখন 0 হবে, তখন হচ্ছে টি এর মান সর্বনিম্ন হবে আর কি, সরি এক্স এর মান সর্বনিম্ন হবে। ঠিক আছে, আর এটাই হচ্ছে সর্বনিম্ন সময়, অর্থাৎ 16/5, 3.2 যে আওয়ার, 3.2 আওয়ার পরে হচ্ছে তাদের সর্বনিম্ন কি আসবে, সময়টা, এই দূরত্বটা আসবে। তখন আবার এক্স এর মানটা কি হবে? x√100 ইন্টু, এটা তো 0 হবে, 0 স্কোয়ার প্লাস 144, এটা করলে হচ্ছে 120 কিলোমিটার হবে আর কি। বুঝছো একটু? হুম, বুঝলাম। তবে এই নিয়ম করতে গেলে আমাদের হচ্ছে এইরকম ফর্মে নিয়ে আসতে হবে।
ঠিক আছে, এরকম ফর্ম নিয়ে আসতে হবে। আর একটা শর্ট ওয়ে আছে, এটা বইয়ে দেওয়া নাই, কিন্তু এটার জন্য আবার তোমার জ্ঞান লাগবে, তোমার ডিফারেন্সিয়েটের ম্যাথ লাগবে আর কি, যে গুরুমান লঘুমান মনে আছে রাফি? করছিলাম তো, করছিলাম তো। মানে লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান, ওটা করলে অনেক সহজ হয়ে যাবে তোমার, দেখায় এটা, ওই প্রসেসটা একটু দেখায় দেয়। লিওন বুঝবা না, দেখতে থাকো, কোনো সময় হয়তো কাজে দিবে। রাফি মনে ভুলে গেছো এটা, আমি শিওর। বুঝছি না, আজকে মাথার মধ্যে সবকিছু কম ধরতেছে বুঝছেন। ঘুমাইছিলাম, কাঁচা ঘুমা থেকে তুলে দিছে তো এখন সব উল্টা পাল্টা লাগতেছে। ও, আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? তাহলে কি আসবে? এক্স ডিএক্স বাই ডিটি। আর এটা করলে আসবে আমাদের প্রথমে 200 মাইনাস 40t মাইনাস 40, এরপরে 2 × 30t ইন্টু 30। ঠিক। ঠিক আছে, তো হুম। এটা যদি আমাদের গুরুমান লঘুমান কখন আসবে? যখন হচ্ছে এটার মান হবে যখন জিরো হবে, তাই না? এটার মান জিরো হলে আমাদের কি গুরুমান লঘুমান আসে, ঠিক আছে? তো এটা মান আমরা জিরো ধরবো। তাহলে 2 × -40, এই সরাও, তারপরে 200 - 40t প্লাস 2 × 30 × 30t। আচ্ছা, এখান থেকে টি এর মানটা আমরা সহজে বের করতে পারি। টি এর মানটা কি হবে বলতো? উম তো আমরা দুই দুই কাটাকাটি বাদ দিতে পারি, যেহেতু কমন যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে 10 10 দ্বারা কাটতে পারি, তাহলে -4 আসতেছে। এখানে 10 দ্বারা কাটতে পারি, তাহলে 3 আসতেছে। তাহলে এটা দ্বারা এটা গুণ করে যদি করে দিই, তাহলে -4 × 2 = 8, 800 প্লাস 160t। আর এখানে 3 × 3 = 90t আসতেছে, তাই না? এটা বুঝছো? কারাটি বুঝছো? 160 প্লাস 90 কত আসে? 5, 25। আচ্ছা আচ্ছা স্যার। 250t, এটা হচ্ছে 800। তাহলে টি এর মান আসতেছে 800/250। 16/5 না কত? 16/5, আমাদের তো 16/5 আসছিল না, দেখো, এই যে 16/5 আসছিল, হাই হাই। বুঝছো? তো এটা শর্টেস্ট, মানে এই যে এটা যদি তোমার জ্ঞান থাকে, তাহলে এটা সবচেয়ে সহজ। এখানে তো অনেক ক্যালকুলেশন করা লাগতেছে, বুঝছো? এটা তো আগে বললেই তো, আগে বললেই তো হতো। আগে বললে তো তুমি মানে কঠিনটা শিখতা না, খালি সহজটা শিখবা। এরপরে এই এক্স এর মানটা, সহজটা শিখবো না মানে? এটাই তো সবচেয়ে সহজটা, ওইটাই তো কঠিনটা। এই এক্স এর মানটা, এটা তো ওইটাই, এটা শিখবা না, তাহলে এই যে এটা শিখবা না আগে বললে। ওটা শিখলেও তো মনে থাকবে না, এটা তো। আগে কঠিন জিনিস জানা লাগে, পরে সহজ জিনিস জানা লাগে, ঠিক আছে? দেখেন, যদি পরীক্ষা হলে যদি এরকম সমীকরণ আসা পড়ে তাহলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় পরীক্ষা হলে, তখন বুঝতে পারি না আমাদের এই যে মনে হয় অঙ্কটা ভুল। লিওনের জন্য বুঝাইছি আর কি, এটা লিওন তো মনে করো এই ডিফারেন্ট করে নাই, ঠিক আছে? ও, বড়টা করে নিশ্চয়ই মাথার উপরে দিয়ে গেছে ওর। নাকি লিওন লিওন কিছু আছে? বলো, কি বলবো ভাইয়া, বলেন। তোমার কি মাথার উপরে দিয়ে সব গেছে? হ্যাঁ, মাথার উপরে দিয়ে সব গেছে? না ভাই, বুঝছি ইকুয়েশন বুঝছি, কিন্তু ওই যে পরে যে জিরো বানায় দিলে এটা বুঝছি না। মানে এখানে এখানে বুঝছো না, এই যে এখানে নাকি এখানে কোনটা? ওই যে কেমনে সর্বনিম্ন মান আসলো এটা। মানে এটার কথা বলতেছো? এটার কথা হ্যাঁ বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এইটুকু। ও, এটা হচ্ছে তোমার দেখো, এক্স এর মানটা কখন সর্বনিম্ন হবে, তখন এই টার্মটা জিরো হবে, বুঝতে পারছো?
ও ভাই, বুঝছি বুঝছি বুঝছি। এটা আমরা জিরো ধরে হচ্ছে টি এর মান বের করছি, পরে এক্স এর মান বের করছি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ। আর এখানে এটা বুঝবো না তুমি, এটা বোঝা স্বাভাবিক, মানে না বোঝাই স্বাভাবিক, কারণ এখানে তোমার ডিফারেন্সিয়াল ম্যাথটা করছি আর কি। তো এর মাধ্যমে হচ্ছে আমরা টি এর মানটা বের করছি, বুঝতে পারছো? এরপর টি এর মানটা হচ্ছে যদি আমরা এই ইকুয়েশনে বসাই দিই, তাইলে আমরা এক্স এর মানটা পাবো আর কি, বুঝছো? হ্যালো? হুম। ঠিক আছে। তো আমরা একটু তো দেখলামই। তো এখন এই দাসের কিছু ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। এই 6 নাম্বারটা দেখো তো, এটা আপেক্ষিক বেগের ম্যাথ, এটা পারবা না? 6 নাম্বার মনে হয় আমি করাই দিছিলাম তোমাদের। ছয়ের উপরেরটা কি? এটা করাবো আর কি। 6 নাম্বার ম্যাথটা কি পারবা কিনা বলো। দ্রুত বলো। জি ভাইয়া। লিওন, সরি রাফি। জি ভাইয়া, পারবো এটা। ঠিক আছে, রাফি পারবা? এটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ। এটা তো করাইছিলেন আগে তো ঠিক আছে, এটা দেখে তারপর আমরা উদাহরণ দেখতেছি। তো দেখো, একটি বস্তু কণার একই সাথে হচ্ছে তোমার ইউ ভি ডাব্লিউ পরস্পর আলফা বিটা এবং গামা কোণে আনত। দেখাও যে এদের লব্ধি হচ্ছে এটা, হ্যাঁ, লব্ধি হচ্ছে এটা, আমাদের প্রমাণ করতে হবে আর কি। আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে আমাদের এখানে একটা থিওরি আমি তোমাদের মনে স্কিপ করছিলাম, যে একই তলে অনেকগুলা বল কাজ করলে আসলে কিভাবে কাজ করবে। হ্যাঁ, এই বলটা মানে এই থিওরিটা আমি স্কিপ করছিলাম। আজকে হচ্ছে এই ম্যাথের মাধ্যমে থিওরিটা বোঝানোর চেষ্টা করবো আর কি। তো শুরু করি আমরা। যদি দুইটা বল থাকে তাহলে আমরা কোন সূত্র ইউজ করি? লিওন বলো। যদি দুইটা বল থাকে তাহলে আমরা কোন সূত্র ইউজ করি লব্ধি বের করার ক্ষেত্রে? সামান্তরিক সূত্র ভাইয়া ওইটা। গুড, সামান্তরিক সূত্র ইউজ করি। সামান্তরিক সূত্র ইউজ করি, ট্রায়াঙ্গেল ল ইউজ করি। হ্যাঁ, অনেক কিছু ইউজ করি, মিললে আমরা সামান্তরিক সূত্রটা ইউজ করি। আচ্ছা, নতুন হোয়াইট বোর্ড দিছেন? না পুরানটাই তো, এই যে অন হয় না তো। on হয়নি। লিওন তোমার হয়েছে এখন? এটা তো আসছে। আচ্ছা রাফি, না আসলে বইলো। লোড নিতেছে। আসছে। ওকে,
তাহলে দেখো চিত্রটা দেখো, ইউভি ডাব্লিউ এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে। এই ইউ এর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ভি এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার বিটা, এবং ইউ এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার গামা। তো এই তিনটা বল হচ্ছে কাজ করছে, মনে করো আমরা বিন্দু দিলাম, ও বিন্দুতে কাজ করতেছে আর কি। ঠিক আছে, তাহলে এদের লব্ধির মান আমাদের বের করতে বলছে। তো লব্ধি আসলে মনে করো র্যান্ডমলি যে কোনো যেহেতু তিনটা বল, আমরা তো আসলে জানি না কোন দিকে আসলে লব্ধির কাজ করতেছে। যদি দুইটা বল হইতো, মনে করো পি এই দিকে, কিউ এই দিকে, তাহলে লব্ধিটা অবশ্যই তাদের মাঝখানে কাজ করবে আর কি। কারণ তিনটা বল আসলে কার মাঝখানে কাজ করতেছে এটা আসলে বোঝা যায় না, আগে বোঝা যায় মানে। এই জন্য আমাদের যে কোনো একটা আমরা কি করতে হবে, ধরে নিতে হবে আর কি। ছ তো আমরা হচ্ছে ধরে নিই, মনে করো এই বরাবর কাজ করতেছে, সাপোজ এবার নাও কাজ করতে পারে, আমি জাস্ট ধরে নিয়েছি আমরা। তো এটার সাথে মানে ইউ এর সাথে হচ্ছে কোন উৎপন্ন করছে, থিটা ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা লম্ব উপাংশ নিব এবং আনুভূমিক উপাংশ নিব। যদি আমরা লম্ব উপাংশ নিই, এটা হচ্ছে ইউ বরাবর আমরা নিব আর কি। ঠিক আছে, ইউ বরাবর প্রথমে আমরা আনুভূমিক নিই আর কি। আনুভূমিক উপাংশ নিলে দেখো ইউ বরাবর হচ্ছে আর এর কোণ হচ্ছে কি, থিটা না? তো এটা হবে আর কস থিটা। ঠিক আছে, ইকুয়াল টু ইউ বরাবর ইউ এর উপাংশ কি হবে, জিরো। ইউ কস জিরো হবে আর কি, যেহেতু ইউ এর সাথে ইউ কি কোন উৎপন্ন করছে, জিরো ডিগ্রি। আর ভি কস বি ইউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আলফা কোণ উৎপন্ন করতেছে। আর হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ কি হবে বলো? ডাব্লিউ হচ্ছে ইউ এর সাথে এই ডিগ্রির কোণ উৎপন্ন করতেছে। তো এটা আমরা লিখতে পারি 360, মানে কস 360 মাইনাস গামা, লিখতে পারি না? এই লাইনটা বুঝছো কিনা বলো? আলফাও বাদ যাবো না? আলফা, আলফা হচ্ছে এই যে এই দুইটার মধ্যবর্তী কোণ, তোমার ইউ এবং ভি এর এই যে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে ইউ এর সাথে ভি কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আলফা কোণ উৎপন্ন করতেছে না? এই জন্য কজ আলফা। ঠিক আছে, আর ভাই এটা কি 3D চিত্র? থ্রি ডি না, থ্রি ডি না, এটা 2D। বুঝো না হয়তো তোমরা, আমি আবার একটু ব্যাখ্যা করি। দেখো এই আর মানে লব্ধিটা হচ্ছে ইউ এর সাথে, যেহেতু আমি ইউ বরাবর আনুভূমিক প্রপোর্শন নিচ্ছি, ইউ এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জন্য কস থিটা। ঠিক আছে, আবার ইউ ইউ এর সাথে জিরো ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জন্য কস জিরো। ঠিক আছে, আবার ভি ভি হচ্ছে ইউ এর সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জন্য হচ্ছে কজ আলফা। আর ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে ইউ এর সাথে এই যে বড় একটা কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এখানে এটাকে বলা হয় কস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বলা যায়, অথবা এটা যদি গামা, 360 পুরোটা হচ্ছে 360, কস 360 থেকে গামা বাদ দিবো আর কি, এটা লেখা যায় আর কি। এবার বুঝছো? আচ্ছা, ওই আলফা বিটাকে জি 360 ভাই। ধরে নিচ্ছেন, এটা হচ্ছে। হ্যাঁ, আলফা বিটা গামা তো 360, আলফা প্লাস বিটা প্লাস গামা এই সবগুলো হচ্ছে 360। এবার বুঝছো? আচ্ছা, আচ্ছা, তো তাহলে আমরা আর কস থিটা এগুলো কি লিখতে পারি, এটার কস এটা জিরো মান এটা হচ্ছে, কোন সূত্র পড়ছে? এটা হচ্ছে উপাংশ ভাঙার সূত্র আর কি, ওই যে ওই থিওরিটা তোমাদের পড়ায়নি তো, ওই থিওরিটা এখন পড়াচ্ছি আর কি। এটা এটা মানে কি, কস 360 মাইনাস গামা হচ্ছে কি লেখা যায়, কস গামা লেখা যায় না? 90 টা 9 36 জোড়া আছে, চেঞ্জ হবে না, হ্যাঁ ঠিক আছে।
ফোর্থ কোয়ার্টারে পড়ছে আর কি। তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন কোয়ারেন্টাইন ধরবো। কস ঠিক আছে, প্লাস ধনাত্মক, ঠিক আছে। হ্যাঁ। আমরা ইউ বরাবর এখন কি নেব? আগে আমরা নিয়েছি হচ্ছে আনুভূমিক উপাংশ, এবারে নিব আমরা উলম্ব উপাংশ। উলম্ব লম্বের মধ্যে পার্থক্য কি? একই, লম্ব উপাংশ আর কি বললে হবে। তাহলে আর আমরা সাইন লিখবো আর কি, সাইন থিটা, এই যা যা আছে সব লিখবো আর কি। ঠিক আছে, ইউ সাইন 0, ভি সাইন আলফা, ডাব্লিউ সাইন 360 মাইনাস গামা। তাইলে আর সাইন থিটা কি হবে? এটা আমাদের 0 হয়ে গেছে। তাহলে ভি সাইন আলফা, এটা করলে হচ্ছে মাইনাস ডাব্লিউ সাইন গামা, যেহেতু ফোর্থ কোয়ার্টারে সাইন নেগেটিভ, তাই না? হুম। ক্লিয়ার, বুঝছো এটুক? মাইনাস হবে, কি যোগ বিয়োগ করবো নাকি তুলনা করব? তুলনা। লিওন কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। যোগ বিয়োগ তুলনা কিছু করবো না, এটা হচ্ছে আমাদের যে এখানে কজ আলফা আছে, এখানে সাইন আলফা আছে, তো আমরা রুট, আমরা স্কোয়ার করবো প্রথমে, তো রুট করে দেবো আর কি। তাহলে আমাদের 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কস স্কোয়ার থিটা, মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই পুরোটা হচ্ছে হোল স্কোয়ার করবো আমরা। আহ, হ্যাঁ, পুরোটা হচ্ছে আমরা ইউ প্লাস ভি কস আলফা ডাব্লিউ কস গামা হোল স্কোয়ার ভি সাইন আলফা মাইনাস ডাব্লিউ সাইন গামা হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কি আর স্কোয়ার কমন নিতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর এটা আমরা কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। ই স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার আলফা ডাব্লিউ স্কোয়ার কস স্কোয়ার। পাঁচ তারিখ আপনি থাকবেন না? দাঁড়ান একটা অফ করি। আমরা মনে হয় এখানে এটা করছিলাম আর কি, এই যে এটা, এটা আমাদের হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্র ফেলাবো আর কি। ঠিক আছে, এই সূত্র ফেলানোর পরে এই জিনিসটা আসে। তো এই জিনিসটা বুঝতেছো কিনা বলো? এই পুরোটা জিনিস আছে। এটা এত বড় ক্যালকুলেশন? ওই যে এই সূত্রটা, এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আচ্ছা, দেখা বুঝো কিনা। ক্যালকুলেশন করলে যেটা আসবে মানে এত বড় মান রেখে দিব এটাই? হয়, এটা মনে মনে রেখে দিবা। উপরে পাওয়ার হাফ আছে আবার। হাফ কই মানে, এটুক বুঝছো কেন বলো? ওইটা রুট, আমি যেটুক আচ্ছা দেখাইছি ওটা এটুক রুট বুঝছো ওভার কে কেন? হাফ বুঝাইছে, হ্যাঁ, এটা দেখাইছেন। হ্যাঁ এটা তো ওই যে তিনটা সূত্র না, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab বি সি সি, এটা না? হ্যাঁ। এরপরে হচ্ছে তোমার নীল কালিতে একটা দেখাইছি, ওটা দেখো, ওটা বুঝো কিনা। ওটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরছে, এটাই তো। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এটুক বি স্কোয়ারের জিনিসপাতি একসাথে করছি আমরা, এই যেটা। তারপরে ওমেগা স্কোয়ারের জিনিসপাতি একসাথে করছি, এটা। আর এটা আর এটা একসাথে করছি, বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে এটা ইকুয়াল টু 1, এটা 1, তাহলে এটা সিঙ্গেল হয়ে গেল। আর এটা ইকুয়াল টু এই যেটা হইলো আর কি, বুঝছো? সরি, এটা ইকুয়াল টু এটা হইলো। তারপর ক্যালকুলেশন আস্তে আস্তে ধীরে করে 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 করে
এই জিনিসটা এসে বলে দিতে বুঝবো আশা করি। তারপর এখানকার স্কোয়ারটা এখানে যে হাফ হইলো আর কি, এটাই আমাদের আনসার চাইছি আর কি, যে এটাই হচ্ছে আমাদের লব্ধি। হুম, এখানে হাফ না দিয়ে রুট ওভার দিলে কি তো? না সেম, কিছুই হইতো না, আনসার নাম্বার পিতা। বুঝছো? আচ্ছা। আচ্ছা, তাইলে আমরা এই 1 নম্বরের ম্যাথগুলো একটু দেখি। কি বলছে, একটি বস্তু কণা 3, 5 এবং 7 সেন্টিমিটার মানের 3টি ব্যাগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তুটিকে স্থিতিশীল রাখে। তাহলে প্রথম 2টি ব্যাগের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, তো যেহেতু স্থিতিশীল রাখে, অর্থাৎ মনে করো 3 কাজ করতেছে এদিকে, 5 কাজ করতেছে এদিকে, ঠিক আছে? তাহলে এই দুইটা লব্ধি কি এই বরাবর কাজ করবে না? হুম, তাইলে প্রথম এই, দুইটা বলছি, হ্যাঁ এই যে 3 এবং 5 প্রথম দুইটি। কিন্তু নির্দিষ্ট দিক বলে নাই তো। আমরা শুধু 3 আর 5 নিয়ে চিন্তা করি, একটু 7 পরে চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা, আমার কি না পাচ্ছি তো কোন দিকে, এটা তো বলে নাই কোন দিকে ক্রিয়া করতেছে, বা এর না আছে না, সমক বলে নাই। আছে, লম্বালম্বি আছে, আপনি তো আ, লম্বালম্বি ধরছেন। না লম্বালম্বি দিন, আচ্ছা লম্বালম্বি না, আমরা হচ্ছে একটু ব্যাকা ধরে দিলে, মনে করো এটা ব্যাকা ধরলাম, এটা 5 ধরলাম, এটা 3 ধরলাম, ঠিক আছে? এইভাবে আছে, এটা হচ্ছে তোমার লব্ধি হবে, তাই না? তাহলে বলছে এটা স্থিতিশীল রাখে, তাহলে স্থিতিশীল রাখতে মানে হচ্ছে তার ঠিক উল্টা বরাবর, এই যে লব্ধির উল্টা বরাবর হচ্ছে কাজ করবে সাপটা, এবং এটা সমান, তাইলে এই জিনিসটা স্থিতিশীল থাকবে। বুঝছো? প্রথম দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ মানে 3 আর 5-এর ভিতর। 3 আর 5-এর মধ্যবর্তী কোণ। তাহলে তো ট্যান থিটা সূত্র দিয়ে করা যাবে না নাকি? হ্যাঁ করা যাবে, কিন্তু না, টেন থিটার সূত্র কেমনে করবে? টেন, এখানে থিতার মানও নাই, তোমার হচ্ছে এর মানও নাই তো, আছে কিছু? তাহলে কি কোনো, আগে লব্ধির বের করতে হবে? আচ্ছা এই যে লব্ধি যে 7, এটা বুঝছো কিনা বলো এটা? হ্যাঁ, উল্টা দিকে, তার মানে এটা তো স্থিতিশীল রাখতে গেলে। ও, 7 হবে। লব্ধির মান তো 7 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সেভেন এই 7 দিয়ে তো স্কোয়ার কোণের মান বের করা যাবো। স্কোয়ার 5 স্কোয়ার 2 × 3 × 5 হ্যাঁ। কস আলফা, আলফা আমরা ধরলাম আর কি। তাহলে এখান থেকে আলফা মানটা বের করতে পারবো না? হ্যাঁ। কস আলফা কি আসবে, 7 স্কোয়ার - 3 স্কোয়ার - 5 স্কোয়ার 2 × 3 × 5, এটা ক্যালকুলেশন করলে আমাদের আলফা মানটা বেরিয়ে আসবে, তাই না? হুম। ওকে, পরেরটা দেখো। 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা সেম। গুড। 3 নম্বরটা। লব্ধি ব্যাগ, এটা কোনটা? লব্ধি তো বুঝাইছে নাকি? ক্ষুদ্রতম লব্ধি ব্যাগ। হ্যাঁ, মানে ব্যাগের লব্ধি ও আর কি, আচ্ছা। লব্ধি ব্যাগ। আচ্ছা, এটা মানে দুইটা ব্যাগ দেওয়া আছে, দুইটা লব্ধি বের করতে হবে, এটা আর কি কোণের মান দেওয়া আছে। না না, এটা বৃহত্তম লব্ধি দেওয়া আছে। বৃহত্তম লব্ধি মানে কি, b+u = 14, আর ক্ষুদ্রতম লব্ধি মানে হচ্ছে b - u = 2, ঠিক আছে? এখান থেকে বি এবং ইউ এর মান বাই করবা, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে লব্ধি মান পুরো বের করতে পারবা, বের করতে হবে আর কি। হ্যাঁ। বুঝছো? আচ্ছা। বৃহত্তম লব্ধি b+u মনে আছে? না, মাধ্যমিকে তো, মনে নাই তো। গতকালকে করাইছি, মানে গত ক্লাসে আর কি, তারা ভেক্টরের ক্লাসে করেছে। এই দেখো বৃহত্তম লব্ধি যখন আলফার মান 0 হবে, ক্ষুদ্রতম লব্ধি যখন আলফার মান 180 ও, হবে। এই দুইটা। হ্যাঁ, মনে পড়ছে? আচ্ছা। আচ্ছা, আমি ভাবতাছিলাম অন্য কিছু। হুম, মাথা গেলে অন্য কিছু ঘুরে না। মাথায় তো ঘুরার জন্যই দিছে আল্লাহ। আইবি দেখো। আচ্ছা, গেলে পরে বলছে সমবাহু ত্রিভুজের বাহুগুলি সমান্তরাল গতিপথের কোন একটি বিন্দুতে ক্রিয়ারত এত এবং এত গতিবেগ সমূহের লব্ধি নির্ণয় করো। 3টা দেওয়া আছে।
তিনটা হচ্ছে ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে? মনে করো এটা সমবাহু। সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহু সমান, এবং কোণগুলা কি 60 ডিগ্রি, তাই না? হ্যাঁ। প্রত্যেকটা বাহু সমান। এখানে মনে করো এক কাজ করতেছে এদিকে, এদিকে কাজ করতেছে দুই, এদিকে কাজ করতেছে তিন, ঠিক আছে? তাই তো লব্ধি বাই করতে চাইছে আর কি। তো এটা আসলে তুমি, লব্ধিটা এটা আসলে কেমনে তুমি বুঝবো কোন দিকে হবে? বের করতে পারবে না, এটা তোমার ভাঙতে হবে। মনে করো একটাকে, ভাইয়া দেখবো। একটাকে এই পাশে নিয়ে আসলা, এটা হচ্ছে এক, ঠিক আছে? তিন, তিনটাকে মনে করি এই পাশে নিয়ে আসলা, এটা হচ্ছে তিন। আর দুইটাকে এই পাশে নিয়ে আসলা, দুই। বুঝছো? তাহলে এটার কোণ উল্টা পাল্টা করে দিলাম। এটার মধ্যবর্তী কোণ কত? কত হবে, 120 না কত? এই দেখো, এই চিন্তা করো, এখানে হচ্ছে এক, এটা দুই, তাহলে এটা হবে 120, হ্যাঁ। আচ্ছা, এখন এটার মধ্যবর্তী কোণ কত হবে? এটা তিন, এটা হচ্ছে এক, এটা হচ্ছে 60, তাহলে এটা 120 না? হ্যাঁ, এটা 120। আর তাহলে 120 আর 120 তা 140। দুই, দুই এ মনে করি এটা বাড়াইলা, এটা 60, এটা হচ্ছে 120, এই যে 120 এটা। বুঝছো? সব 120। হ্যাঁ, 3 × 120। 36 সমবাহু, ঠিকই আছে, আচ্ছা। তাহলে চিত্রটা আমাদের এরকম হয়ে গেছে আর কি। তাহলে এখান থেকে মনে লব্ধি করো কোনটা বের করবো? লব্ধি সামহাও যে কোনো একটা ধরবা আর কি, আগের মতো। মনে করো এখানে আর ধরলা, এখানে থিতা ধরলা। তাহলে এক বরাবর হচ্ছে আনুভূমিক অংশ নিবা, এক বরাবর লম্ব অংশ নিবা। লম্ব অংশ নিয়ে এই যে কাজ করছিলাম না আমরা এখানে, এই কাজগুলো করে দিবা আর কি। এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো আর কি। তো বড়। এটা এটা বড় হবে না, এটা এটা ছোট হবে, এটা তো ও, ইকুয়েশন এটা তো না। মান, না এটা তো মান দেওয়া আছে। হ্যাঁ, এটা ছোট হবে আর কি, মান দেয়া আছে। পারবা না? হ্যাঁ, ইনশাল্লাহ। তিনটা দিয়ে করতে হবে আর কি, এটার মধ্যে কোনো সুযোগ নেই ছাড়ার, না? না। আচ্ছা। এরপরটা দেখো, একটি কণা একটি সরলরেখা বরাবর 3 সেন্টিমিটার গতিতে চলছে। 3 সেকেন্ড পর কণাটি গতির সাথে লম্ব বরাবর 4 মিটার/সেকেন্ড গতি সংযোগ করা হলো। 2 সেকেন্ড পরে তাদের কণার প্রথম যাত্রা বিন্দু থেকে শেষ যাত্রা বিন্দু দূরত্ব কত? ওকে, এটা আসলে প্রথমে হচ্ছে 3 মিটার/সেকেন্ডে সে হচ্ছে কি যাচ্ছে। এরপর লম্ব বরাবর একটা আমি ফোর্স দিলাম, এটা হচ্ছে তোমার 4 মিটার/সেকেন্ড। হ্যাঁ, 3 মিটার/সেকেন্ড। তো ফোর্স দেওয়ার পরে দেখো, এটা এই দিক বরাবর, এটা এই দিক বরাবর, তার লোব দিয়ে এই দিক বরাবর হবে না? এখানে তিন, এটা চার, তার লোব দিয়ে এই বরাবর হবে না? বুঝো নাই হয়তো, আমি আবার একটু ব্যাখ্যা করতেছি। মনে করো এই বরাবর যাচ্ছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড একটা বেগ,